প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের সম্ভাবনাময় একটি খাত, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল কাদের খান এবং প্যাকেজিং শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন মতি, যিনি এই সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। দর্শক, এই আমাদের যেই প্রোগ্রামের শুরুতে আমরা আজকে সকালে যেই ঘটনাটি ঘটে গেল, জনাব কাদের খান, আপনার কাছে আসি। যে বড় ধরনের একটা দুর্ঘটনা প্যাকেজিং কারখানা ছিল সেটি, তো এটির এখন কি অবস্থা, কি পরিস্থিতি এখন আপনাদের? ধন্যবাদ আপনাকে। ওই ফ্যাক্টরিটা মূলত টঙ্গী বিসি শিল্পনগরীতে, এবং ওইখানে আমার ইন্ডাস্ট্রিটা ওইখানে। সেই হিসেবে সেই কারণে সকালবেলায় আমি ভোরে মেসেজটা পাই এবং আমি সরাসরি সকাল 9টার দিকে যাই। যাওয়ার পরে আগুনের অত্যন্ত প্রকট আকার ছিল এবং বিল্ডিংও কিছুটা ভাঙা অবস্থায় আমি দেখতে পাই। তো আমি যখন 11টা সাড়ে 11টার দিকে ব্যাক করি, তখন পর্যন্ত আমি শুনছি 21 জনের মতো লাশ পাওয়া গেছে। ওদের ফ্যাক্টরিটা যেহেতু অনেক পুরানো, এবং একটা বয়লার বিস্ফোরক হয়েছে এবং বয়লার বিস্ফোরণের কারণে অগ্নিপাতের সূত্রপাত, এবং এইটা তখনও রানিং ছিল, আগুন চলতেছিল। এবং 21 জনের পরবর্তীতে আমি আবার টেলিফোনে যেটু জানছি, পরবর্তীতে আরও 4টা লাশ পাওয়া গেছে, মেবি 25-26 জনের মতো হয়েছে। আর আরও কিছু কত শ্রমিক টোটাল সংখ্যা আমার জানা নেই, তবে ফ্যাক্টরিটা 3টা শিফটে চলতো এবং ফ্যাক্টরিটা অনেক দীর্ঘদিনে পুরানো ফ্যাক্টরি। এবং এটা ফ্লেক্সিবল প্যাকেজিং, তো ওরা আসলে মেনলি ফুডের উপরে যে ফুড প্রোডাক্টগুলো হয় আমাদের দেশে, যেমন চিপস বা আপনার ওই আটা, ময়দা, চিনির যে প্যাকেটগুলো হয়, বা বিভিন্ন গুঁড়া দুধের, এই ফুড গ্রেডের যা যা ফয়েল প্রিন্টিংয়ের উপরে এই কাজগুলো তারা করতো। এবং তারা বেশ পুরানো, খুব স্টাবলিশ কোম্পানি। যেহেতু 3 শিফট চলতো, রাতের শিফটের মধ্যে, শিফটে কতজন শ্রমিক ছিল তা আমার জানা নাই, বাট সম্ভবত যা পাওয়া গেছে তার ভিতরে হয়তো আরও কিছু থাকতে পারে। এটা এখন পরবর্তীতে আগুন নিভতে সময় লাগছে কেন? নিভতে এই আগুনটা, ওনাদের প্রোডাক্টটা মূলত হলো পেট্রোকেমিক্যাল থেকে বা পেট্রোকেমিক্যাল বাই প্রোডাক্ট থেকে আসে। সেই জন্য এটাকে আসলে নিবানটা খুব টাফ, এটা সহজে নিবার মতো না। এটা নিজেই আস্তে আস্তে জ্বলে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। এই জন্য আমি জানার মতে সন্ধ্যা পর্যন্ত শুনছি, যে না, সন্ধ্যার আগ পর্যন্ত, যে এখনও কিছু আগুন জ্বলতেছে এখনও। আপনার শিল্পনগরীতে, বিসিক শিল্পনগরীতে কতগুলো প্যাকেজিং কারখানা রয়েছে? প্যাকেজিং ফ্যাক্টরি হয়তো মেবি 10-15টা হবে, তবে ওনারা অনেক বড় আকারে, তো এই ধরনের আরও কয়েকটা ফ্যাক্টরি আছে এই লেভেলের। তার মধ্যে মার্চেন্ট একটা আছে, রবিন প্রিন্টিং একটা আছে, এলিট প্রিন্টিং আছে, আকিস প্রিন্টিং আছে। তো যেহেতু এরা আমাদের মেম্বার না বা আমাদের অ্যাক্সেসরিজের খাত না, সেই জন্য এদের সম্বন্ধে খুব বেশি ভালো আমার জানা নাই। আপনার নিজের আমার ফ্যাক্টরি টঙ্গী বিসিকে, তো ওই কারণে আমি রেগুলার আসা যাওয়ার কারণে এগুলো আমি দেখতে পাই আর কি। যাওয়ার সময় হয়তো এদের সামনে তো ক্রস করি, তো সাইনবোর্ড দেখা যায়। তো তাদের সাথে আমাদের এরকম কোনো ওঠা বসা বা তাদের সাথে এরকম কোনো কন্ট্রিবিউশন নেই। নিশ্চয়ই একটি দুর্ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই আমরা আশা করি যারা মারা গেছে তাদের আত্মার কামনা করি, আল্লাহ তাদেরকে বেস্ট নসিব করুক। আর যারা অসুস্থ অবস্থায় এখন বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তারা যাতে আরোগ্য লাভ করেন। আর যে মালিকের এটা ক্ষতি হলো, তাকে আল্লাহর ধৈর্য ধারণ করার ক্ষমতা, যাতে এটা সহ্য করার মতো তৌফিক আল্লাহ দেন। আচ্ছা, এই প্যাকেজিং কারখানা তো আসলে খুব সেন্সিটিভ কারখানা হয়ে থাকে। তো এই অগ্নি নির্বাপক ব্যবস্থা কিংবা বিভিন্ন যে কমপ্লায়েন্সগুলো রয়েছে, সেগুলো মানার ক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়ে থাকেন? আমাদের সচেতনতামূলক, আমাদের যে ফ্যাক্টরিগুলো হয়, আমাদের প্যাকেজিং ফ্যাক্টরিগুলো মূলত পেপার থেকে আমরা কার্টুনটা তৈরি করি। তো এখানে মূল প্রোডাক্টের যে র মেটেরিয়াল হলো পেপার, তার সাথে কিছু সোডিয়াম সিলিকেট থাকে, যে আমরা পেস্টিংয়ের কাজে লাগে। আদারওয়াইজ আমাদের এখানে খুব বড় জন্য কোনো কেমিক্যালের কোনো ফাংশন নাই। পেপারে আগুন লাগলে আমরা যেটা সচরাচর করে থাকি, যে ফায়ার সার্ভিসের যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশারগুলো আছে, যেখানে কিছুটা কেমিক্যাল আছে, কিছুটা আপনার থাকে ড্রাই এবং লিকুইড, 2 রকমের ফরমেশনে থাকে। যখন যেখানে প্রয়োজন আমরা এটা ইউজ করি এবং খুব অল্প সময় আমরা এটা নিবারণ করতে পারি। তো এরকম টুকটাক যদি হয়, তাহলে আমাদের নিজস্ব ওয়ার্কারদের আমরা একটা ডেমনস্ট্রেশনও করি, এবং এই ডেমনস্ট্রেশনটা ফায়ার সার্ভিসের লোকজনের অনেক সময় তাদের সহযোগিতা করে বা তাদের গাইডলাইন মতো আমরা করি। প্রতি 2-1 মাস পর আমরা অনেক সময় বিভিন্ন ফ্যাক্টরিতে নিজেদের উদ্যোগে আমরা এটা করে থাকি। তো এটা আমরা আমাদের মেম্বারদেরকে আমরা এই জিনিসটা টাইম টু টাইম শেয়ারও করি, যে তারাও যাতে এই দিকগুলা একটু সতর্কতার সাথে পালন করে আর কি। জনাব মোয়াজ্জেম, আপনি আপনারও প্যাকেজিং ব্যবসা, তো এই শিল্প আসলে অনেক সম্ভাবনাময় আমরা জানি।
গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং যে প্যাকেজিং যে শিল্পটি, তো এটিকে আসলে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে, এবং নিশ্চয়ই আপনাদের আন্তর্জাতিক মানের অনেক কারখানাই রয়েছে, কিন্তু আরও অনেক দূর এগিয়ে নিতে, হ্যাঁ, এটি কি আপনার এই কমপ্লায়েন্সের ইস্যুগুলো কি এখনই আপনাদের তোলা উচিত না? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা এখন যে র মেটেরিয়ালস থেকে যে অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সামগ্রীগুলি তৈরি করছি, এইগুলি আন্তর্জাতিক মানসম্পন্ন। আপনারা জানেন যে 1990 সালের আগ পর্যন্ত বাংলাদেশে যত গার্মেন্টসের অ্যাক্সেসরিজ আসতো সব চায়না এবং কোরিয়ার থেকে আসতো। বাট এখন আমরা নিজেরা আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের নিজেদের দেশের চাহিদা পূরণ করছি, প্লাস আমরা আমাদের টোটাল প্রোডাকশনের 20% সরাসরি এক্সপোর্টও করছি। এই কারণে যেহেতু আমরা আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছি এবং আন্তর্জাতিক মান প্রোডাক্টের মান বজায় রাখতেছি, সেই জন্য কমপ্লায়েন্স ইস্যুটাকে আমাদের এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটা আসলে আরও আগেই দেওয়া উচিত ছিল। তো এটা মোস্টলি রানা প্লাজার পর থেকেই আমাদের দেশে ইস্যুটা বার্নিং ইস্যু হয়ে দেখা দেয়, এবং আমাদেরকে গার্মেন্টসের পাশাপাশি অ্যাক্সেসরি এবং প্যাকেজিংটাকেও কমপ্লায়েন্স করে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে। এবং আপনি জানেন যে আমাদের প্যাকেজিংয়ের মার্কেট সারা পৃথিবীতে $600 বিলিয়ন প্যাকেজিংয়ের মার্কেট আছে অ্যাক্সেসরি ছাড়াই। তা আমরা যদি এই কমপ্লায়েন্স ইস্যুগুলিকে মিট করে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কম্পিট করতে পারি, আমরা এই 600 বিলিয়নের 2%ও যদি আমরা ক্যাচ করতে পারি, তাহলেও কিন্তু আমরা বছরে $12 বিলিয়ন আর্ন করতে পারি শুধুমাত্র প্যাকেজিং থেকে। জি, তো এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি যে সম্ভাবনা, তো সেটি আমরা আসলে এখন পর্যন্ত কতদূর করতে পেরেছি? প্যাকেজিং শিল্পের সম্ভাবনা বাংলাদেশে অত্যন্ত দ্রুত গতিতে আমাদের এই খাতটা সম্ভাবনাময় খাত হিসাবে দেখা দিয়েছে। এবং এটা আপনি জানেন যে এমন কোনো জিনিস নাই যেটাতে প্যাকেজিংয়ের প্রয়োজন পড়ে না, এমন কোনো পণ্য নাই যে পণ্য মোড়ক ছাড়া বাজারজাত করা যায়। সুতরাং প্যাকেজিংয়ের কোনো বিকল্পও কখনো তৈরি হবে না। তাই এই খাতটাকে আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে সামনের দিকে যাতে এগিয়ে নিতে পারে এবং নতুন নতুন উদ্যোক্তারা যাতে এই সেক্টরে আসতে পারে। জনাব আব্দুল কাদের, আপনি যে বিষয়টি এখন বলবেন যে আসলে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং এই সেক্টরটি মূলত আমাদের দেশে গার্মেন্টস শিল্পের লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবেই গড়ে উঠেছে। তো সেই বিবেচনায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে আপনারাও কি এগোতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্য গার্মেন্টসে যেভাবে করে এগোচ্ছে সেটার সাথে সাথে আমরা অবশ্যই মোটামুটি তাল মিলিয়ে এগোতে পারতেছি, বিদায় এক্সপোর্টে কিন্তু কোথাও বাধা পাওয়া নাই আমার জানার মতে। আমরা এখনও পর্যন্ত গার্মেন্টসের যে সেক্টরে যেইভাবে যা রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসে অ্যাক্সেসরিজের, আমরা মাশাআল্লাহ সবগুলোই ফুলফিল করতে পারি। তবে যেটা 2021 যে ভিশন গভর্নমেন্টের যে নির্ধারিত করছে বর্তমানে, সেখানে গার্মেন্টসের একটা প্ল্যানিং আছে, তারা $50 বিলিয়ন একটা চিন্তা ভাবনা করছে। সেটাকে বিট করতে গেলে আমরা আমাদের সেক্টর থেকে মনে করি যে এখানে আমাদের গভর্নমেন্টের ক্যাশ ইনসেন্টিভটা যদি আমাদেরকে দেওয়া হয়, পাশাপাশি আমাদের যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য টেস্টিং একটা ট্রেনিং ইনস্টিটিউটের দরকার, এগুলো আমাদের মনে হয় সামনে প্রয়োজন হয়ে অত্যাবশ্যকীয় হয়ে যাবে। এই জন্য যে ওই পর্যায়ের প্রোডাক্টিভিটি বাড়াইতে গেলে ওই পর্যায়ের যদি আমরা সাপোর্ট গার্মেন্টসকে দিতে যাই, সেজন্য আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দ্বারা একটা ইনসেন্টিভ পেলে আমরা এই দিকটাকে আরও আগাই নিতে পারবো। পাশাপাশি আমাদের যে লোকবলের যে ম্যান পাওয়ার আছে, কিন্তু যেটা স্কিল ম্যান পাওয়ার নেই, যেটা টেকনোলজি যেহেতু ডে বাই ডে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, সেই ডেভেলপমেন্টের সাথে তো আমাদের ম্যান পাওয়ারকে ডেভেলপ করতে হবে। তো ওই ডেভেলপমেন্টের জন্য এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনো এই ট্রেনিং ইনস্টিটিউট নাই যে আমাদের এই সেক্টরে যে লোকজনকে স্কিলনেসটা ডেভেলপ কীভাবে করা যায়। তো আমি গভর্নমেন্টের কাছে এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে আলাপ করেছি যে আমাদেরকে একটা টেস্টিং ল্যাবরেটরি পাশাপাশি একটা ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার, যেটা আমাদের লোকবলকে আমরা সময় উপযোগী এবং যেই সমস্ত নতুন নতুন টেকনোলজি আছে তাতে কাজ করার জন্য তাদেরকে যাতে ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারি, সেজন্য আমরা এই দুটা জিনিস খুব আশা করি। একটা ক্যাশ ইনসেন্টিভ আর একটা হলো যে আপনার যে আমাদের টেস্টিং ল্যাবরেটরি, এটার পাশাপাশি আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট খুব বেশি ইম্পর্টেন্ট দরকার।
তো আপনারা এখন এক্সপোর্ট করছেন কত? আমরা এই মুহূর্তে পর্যন্ত লাস্ট এই পর্যন্ত দেখা যাচ্ছে যে 6+ আমাদের 6 বিলিয়নের প্লাস আমাদের এক্সপোর্ট আছে এখন পর্যন্ত। যেহেতু আমরা নেক্সট ইয়ার আমাদের টার্গেট আরও একটু ভালো হওয়ার কথা, তো এখানে কিছু কিছু ইস্যু আসছে যেটা এই ডেভেলপমেন্টটা করার জন্য আমাদের, যেটা আপনার আগেও বললাম যে আমাদের টেকনোলজির সাথে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এটা ডেভেলপ করতে হলে আমরা যে কিছু সহযোগিতা বা কিছু নীতিগত বা পলিসিগত সহযোগিতা আমরা গভর্নমেন্টের কাছে যদি পাই, সেই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ইন্ডাস্ট্রির যে লং রানের যদি একটা লোনের ব্যবস্থা করে দেওয়া, যেটা একটু স্বল্প সুদে একটু লং রান যদি আমরা লোন পাই, যেটা অবশ্যই গভর্নমেন্ট আমাদেরকে এই পর্যন্ত সহযোগিতা করে আসছেন, যেটা ইডিএফ ফান্ড আমরা পেয়েছি। ইডিএফ ফান্ডটা পেয়েছি, এটা আমরা এটা ফর দ্য টাইমিংয়ের জন্য পাই র মেটেরিয়ালসের ক্ষেত্রে। এখন এই নিউ টেকনোলজি সাপোর্ট করতে যে অনেক সময় যে নতুন নতুন টেকনোলজি, নতুন মেশিনারিজ ইম্পোর্ট করতে হয়, এই ইম্পোর্টের জন্য যে ফান্ডের দরকার হয়, সেই ফান্ডটা আমাদের সব ধরনের সব এন্টারপ্রেনার সব ধরনের ফান্ড অ্যাভেল করতে পারে না। হয়তো কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। বাট 2021 ভিশন যদি আমরা টার্গেট অ্যাচিভ করতে চাইছি, এই ক্ষেত্রে আমার টেকনোলজিও অনেক ডেভেলপ করতে হবে। পাশাপাশি আমাদের ইনভেস্টমেন্টের একটা বিরাট প্রয়োজন দেখা দেবে। সেখানে গভর্নমেন্টের এই পলিসিগত সাপোর্টটা লাগবে। ফিনান্সিয়ালি সাপোর্টটা আমাদের যদি একটু সময় বেশি দিয়ে অল্প সুদে দেওয়া হয়, তাহলে আমরা এই নতুন টেকনোলজিগুলো ইম্পোর্ট করে এনে এবং গার্মেন্টসের ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য যে সমস্ত সাপোর্ট দরকার, সেটা এনে আমরা বাজারজাত করতে ইনশাআল্লাহ। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনি কি মনে করেন যে এই সেক্টরে যে গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কিংবা সরকারের কি ধরনের নীতি সহায়তা প্রয়োজন বলে আপনি মনে করেন? গভর্নমেন্টের নীতি সহায়তার মধ্যে প্রথমত যেটা প্রয়োজন আমাদের পাওয়ার এবং গ্যাস। তো সরকার ইতিমধ্যেই কথা দিয়েছেন যে 2 বছরের মধ্যে গ্যাসটা আমরা পাবো প্রপারলি, এবং বিদ্যুতের ঘাটতিও আগামী বছর থেকে থাকবে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো নতুন নতুন এন্টারপ্রেনারকে এই সেক্টরে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকে যে ফান্ড আছে, বা গভর্নমেন্ট চাইলে মানে আমি আপনাদের মাধ্যমে দাবি করতে চাই যে গভর্নমেন্ট এখানে নতুন $1 বিলিয়ন বা $2 বিলিয়ন একটা ফান্ড গভর্নমেন্ট তৈরি করুক, যেটা নিউ এন্টারপ্রেনার এবং এক্সিস্টিং এন্টারপ্রেনারদেরকে তাদের বিজনেস বাড়ানোর জন্য এবং নতুন এন্টারপ্রেনারকে এনকারেজ করার জন্য একটা 3-4% ইন্টারেস্টে লং টার্ম, সে 8 ইয়ার্স বা 10 ইয়ার্স টার্মে লোন দিবে ফর মেশিনারিজ অ্যান্ড বিল্ডিং। তাহলে নতুন এন্টারপ্রেনাররাও আসবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, দেশের এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হবে। আমরা যেরকম এখন জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন হলো 2%, 2.20%, আমাদের এটা তখন আপনার 4-5% চলে যাবে উইদিন 5 ইয়ার্স। মানে 21 সালের মধ্যেই আমাদের জিডিপির পার্টিসিপেশন আমাদের সেক্টর থেকেই 4-5% চলে আসবে। সুতরাং আমি মনে করি গভর্নমেন্ট যদি আমাদের বিশেষ করে ব্যাঙ্কগুলির মাধ্যমে এই লো কস্ট ইন্টারেস্টে লোন দেয় লং টার্ম ফর বিল্ডিং এবং ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টের জন্য, এবং নতুন এন্টারপ্রেনারদের জন্য যদি কিছু সুযোগ সুবিধা, অ্যাট্রাকশন, ইনসেন্টিভ টাইপের কিছু থ্রো করে, তাহলে আমার মনে হয় এই সেক্টরটা খুব দ্রুতগতিতে এগিয়ে যাবে। আর সার্বিকভাবে বলতে গেলে আমার মনে হয় সরকারের প্রয়োজন এফবিসিসিআই বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা ন্যাশনাল শিল্প পরিশোধ করে বা ইনভেস্টমেন্ট পরিশোধ করে যে কোন কোন সেক্টরে আসলে আমাদের ইনভেস্ট করা উচিত। আমরা দেখা যাচ্ছে যে প্যাকেজিং বাংলাদেশে এখন যে পর্যায়ের প্যাকেজিং আছে, যতগুলি ফ্যাক্টরি আছে, আমরা এখন সাফিসিয়েন্ট। সরকারের তো একটা শিল্পনীতি আছেই, একটা শিল্পনীতি আছে, বাট ওইটাতে নির্ধারণ করা নাই, গ্রোথটা নির্ধারণ করা নাই। যেরকম আমরা আমাদের সেক্টরকে প্যাকেজিং এবং অ্যাক্সেসরিজ সেক্টরে আমাদের এই বছরের গ্রোথ আমরা নির্ধারণ করেছি 10%, হোয়ারেজ গার্মেন্টসের গ্রোথ কিন্তু লাস্ট ইয়ারে 8.75% হয়েছে। আমাদের গ্রোথ কিন্তু গার্মেন্টসের গ্রোথের চেয়ে বেশি, তুলনামূলক বেশি। তো সেই হিসেবে এদেশের লোকেরা, এদেশের নতুন এন্টারপ্রেনাররা বা রানিং এন্টারপ্রেনাররা আরও কোন কোন সেক্টরে লোকাল মার্কেটের জন্য এবং ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, এক্সপোর্ট মার্কেটের জন্য আপনার ইনভেস্ট করা দরকার বা শিল্প তৈরি করা দরকার, অগ্রাধিকার দিয়ে ওইখানে গভর্নমেন্টের সেক্টরগুলি সিলেক্ট করা বা পরামর্শ দেওয়ার একটা কাউন্সিল থাকা। নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এবং এই সেক্টরকে এগিয়ে নিতে
আপনি সরকারের কাছ থেকে আরও বেশি ইনসেনটিভ আশা করছেন। তো এখন আসলে ইনসেনটিভ কি আপনারা পান না? গার্মেন্টস সেক্টর তো এখন ইনসেনটিভ পায়, এখন আপনাদের কি? আমরা প্যাকেজিং এবং অ্যাক্সেসরি সেক্টর আমরা কোনো ইনসেনটিভ পাই না। আপনি জানেন যে ইনসেনটিভের মধ্যে হুগলা পাতা ও সুন্দরবন থেকে রপ্তানি হয়, তারাও ইনসেনটিভ পায়। হয় আমরা $6 বিলিয়ন $6.1 বিলিয়ন এক্সপোর্ট করি, আমরা কিন্তু ইনসেনটিভ পাচ্ছি না। ফলে হচ্ছে কি আপনার আস্তে আস্তে আমাদের কম্পিটিটিভনেসটা আমরা হারায় ফেলবো। চাইনাতে অ্যাক্সেসরিজ সেক্টর এবং প্যাকেজিং সেক্টরকে 15% ইনসেনটিভ দেয়, ইন্ডিয়াতে আপনার এটা 12% ইনসেনটিভ দেয়, ইভেন মিয়ানমারে 20% ইনসেনটিভ দেয়। যদিও মিয়ানমারে ডেভেলপ করে নাই, যতটুকুই ডেভেলপ করছে তাদের ওইখানে ইনসেনটিভ দিচ্ছে। তো এটা আমরা গভর্নমেন্টের সাথে লাস্ট 6-7 বছর যাবৎ দাবি পেশ করে আসছি। অতি সম্প্রতিও আমরা শিল্পমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে আসছি। উনি একটা রিকোয়েস্ট লেটার অর্থ মন্ত্রণালয়কে পাঠাইছেন, ইনসেনটিভটা আমাদের যৌক্তিক এবং পাওয়া উচিত বলে উনি রিকোয়েস্ট করেছেন। তো আমরাও মনে করি যে আমাদেরকে ইনসেনটিভটা দেওয়া উচিত এই সেক্টরটাকে টিকিয়ে রাখার স্বার্থে এবং নতুন এন্টারপ্রেনার আনার স্বার্থে। তো এই গার্মেন্টস শিল্পের চেয়ে আপনাদের ভ্যালু এডিশনটা কীরকম গার্মেন্টসের চেয়ে? আমরা ভ্যালু এডিশন করি অ্যারাউন্ড 40%, আর গার্মেন্টস ধরেন 10 to 15%। আচ্ছা, তো সেই হিসেবে তো আপনাদের আসলে অগ্রাধিকার পাওয়ার কথা, কিন্তু কেন এটি আসলে ইয়ে হচ্ছে? বেসিক্যালি আমরা যেহেতু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, এটা হয়তো আমি বলবো যে আমাদের প্রচারণা কম, আমাদের এই কারণেই গভর্নমেন্টের সুদৃষ্টি একটু ব্যাকওয়ার্ডে আছেন, আমরা একটু ব্যাকওয়ার্ডে আছি। আব্দুল কাদের, আপনি আসলে কি মনে করেন যে আপনাদের সেক্টরটাকে আরো বেশি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি ধরনের নীতি সহায়তা সরকারের দেওয়া প্রয়োজন? ইনসেনটিভ তো রয়েছেই, এর সাথে আর কি প্রয়োজন? এর সাথে যেটা একটু আগে আমার ভাইস প্রেসিডেন্ট মহোদয় বললেন যে এখানে যদি ওই যে স্বল্প সুদে আমরা দীর্ঘমেয়াদী যেটা বললাম যে টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ রেগুলারই বায়ারদের নতুন নতুন টেকনোলজি নতুন ডিমান্ড আসতেছে। সেই ডিমান্ডগুলো ফুলফিল করতে হলে আমাদেরও এই যুগের বা ডিমান্ডের চাহিদার সাথে মিট আপ করতে গেলে ওইখানে কিছু টেকনোলজি সাপোর্ট আমাদের লাগবে। সে সাপোর্টটা করতে যেয়ে আমরা সবাই তো একরকম ফিনান্সিয়ালি সাউন্ড না, কারো হয়তো আছে, কেউ হয়তো নাই। তো যাদের যাদের প্রয়োজন আছে সেইগুলোতে যদি আমরা চেয়ে পাই বা ফুলকে মানে সবাইকে মিলে যদি একটা সিস্টেম ডেভেলপ করে, যার প্রয়োজন সে নেবেন, যার প্রয়োজন পড়লো না সে নিল না, এরকম যদি একটা সিস্টেম থাকে তাহলে আমরা ওইখান থেকে আমাদের প্রয়োজনীয় মেশিনারিজ, প্রয়োজনীয় টেকনোলজি আমরা আমাদের এই এক্সিস্টিং যা আছে তার সাথে মিলে যে কোনো বাইরে যে কোনো অর্ডারকে আমরা ফুলফিল করতে পারি। আরেকটা জিনিস হলো যে গার্মেন্টস সেক্টরে তো আমরা 100% মাশাআল্লাহ করে আসতেছি, আর আউটসাইডে আমাদের স্কোপটা ডে বাই ডে বাড়তেছে। সেখানে আমাদের মনে হয় যে এদিকটা আরও অপরচুনিটি আছে, আরও বড় স্কেল আমরা যেতে পারি যদি এখানে যেটা নীতিগত সহযোগিতা বলতে আমরা যে জিনিসগুলো মিন করলাম এটা যদি পাই তাহলে আমরা অনেক দূর আগাইতে পারি, শুধুমাত্র গার্মেন্টস। আপনাদের ট্যাক্সেশন সিস্টেমটা কি আপনাদের সহায়ক কিনা? ট্যাক্সেশনের সিস্টেমটা আমাদের বেসিক্যালি প্রত্যেক বছরেই সরকার বাড়াচ্ছেন। যেরকম 15-16তে ছিল 6.60% অ্যাট সোর্স, অর্থাৎ আমরা যখন এলসি পেমেন্ট পেয়ে যাই তখন অ্যাট সোর্সে 0.60% অটোমেটিক্যালি ব্যাংক কেটে নেবে। প্লাস এন্ড অফ দ্য ফিজিক্যাল ইয়ার আমরা এটা হলো উৎসেকর। তো এইবার এটা হঠাৎ গভর্নমেন্ট 1.50% করে দিলেন। তারপরে আমরা এবং বিজেএমই, বিটিএমই, টেরিটাওয়েল সবাই যখন যৌথ সাংবাদিক সম্মেলন করে গভর্নমেন্টের কাছে আবেদন করলাম এটাকে কমানোর জন্য, তখন মাননীয় প্রধানমন্ত্রী এটাকে 0.70% করলেন। অর্থাৎ গতবারের চেয়েও কিন্তু 70 করলেও গতবারের চেয়েও কিন্তু 15% বাড়লো। তো এটা আমাদের জন্য বিরাট একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেকেন্ডলি গভর্নমেন্ট যেহেতু নতুন পে স্কেল দিয়েছে, এখন আমাদের সেক্টরও সব জায়গায় বেতন বাড়াতে হচ্ছে শ্রমিক কর্মচারীদের। প্লাস আমরা ট্যাক্সেশনের যে ইস্যুটা বছর শেষে যে আমরা ফিসক্যাল ইয়ারের পরে যে আমরা রিটার্নটা দাখিল করি, এইখানে কিন্তু ট্যাক্সটা আগে ছিল 10%, 15-16তে এটা গভর্নমেন্ট করে ফেললেন একবারে এক ধাপে 35%। এইবার আমাদের দাবি দেওয়ার পরে এটাকে আবার 20% আমরা, এটাও আমি মনে করি যে আমাদের জন্য অনেক
এমনিতে র মেটেরিয়ালের ক্ষেত্রে কি আপনারা তো সুবিধা পেয়ে থাকেন? হ্যাঁ, র ওটা মেটেরিয়াল bonded ক্ষেত্রে warehouse আমরা বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্সের আওতায় আমরা ডিউটি ফ্রি সুবিধা পেয়ে থাকি। জি, তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি সরকারের নীতি সহায়তা আপনারা পাবেন এবং আপনাদের এই শিল্পটিকে আপনারা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনার মতন আমাদের দর্শকরা আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি আপনি যেটা বলেন যে নীতি সহযোগিতা, এটা আমরা সবসময় আশা করব যে গভর্নমেন্ট জি, যাতে এই এটা ব্যাপারে আন্তরিক হয় এবং নিশ্চয়ই। আমরা যেটা হ্যাঁ। ইনশাআল্লাহ পাই। তো দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।